বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের খুবই স্পেশাল একটা লাইভে। আজকে আমাদের সাথে আছেন রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের যেই 3টা শিফটে এবার পরীক্ষা হয়েছে, 3টা শিফটে যারা প্রথম হয়েছে তারা আমাদের সাথে আছে। এবং আজকে আমরা অনিন্দ, সিফাত এবং রিফাতের সাথে কথা বলবো, যারা হচ্ছে এবার যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে 3টা শিফটে পরীক্ষা হয়েছে এবং এই 3টা শিফটে হচ্ছে তারা 3জন প্রথম হয়েছে। তো প্রথমে আমাদের সাথে আছে, প্রথম শিফটে আমাদের প্রথম হয়েছে অনিন্দ। ও হচ্ছে এবছর চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি 2020 ব্যাচের এবং ও রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের প্রথম শিফটে প্রথম হয়েছে। তো আমি প্রথমে অনিন্দর কাছে জানতে চাচ্ছি ওর অনুভূতিটা। অনিন্দ, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। একটু যদি সবার সাথে তোমার অনুভূতিটা শেয়ার করো ফার্স্টে। হ্যাঁ, হ্যাঁ, অনুভূতিটা আসলে অনেক খুশি লাগছে যে এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হতে পারে। এটা আসলে এতটা ভালোভাবে এক্সপেক্ট করি নাই, কিন্তু যা হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার টিচাররা, আমার মা বাবা, আমার ফ্রেন্ডরা, যারা আমাকে ইন্সপায়ার করছে এতটুকু দূরে আসার জন্য, এত ভালো করার জন্য। তো খুশি লাগছে, সবাই অনেক খুশি, আমিও অনেক খুশি। আহ আশা করি সামনেও এরকম রেজাল্ট করতে পারবো। অবশ্যই, আমরাও তাই আশা করি। আর তোমাকে অনেক অনেক অভিনন্দন। এরপর থ্যাংক ইউ আমি ভাইয়া। আর সিফাত হচ্ছে আমাদের যেই দ্বিতীয় শিফটের পরীক্ষাটা হয়েছে অর্থাৎ গ্রুপ 2, একই ইউনিটের সি ইউনিটের, সেখানে সিফাত প্রথম হয়েছে। ও হচ্ছে নটরডেম কলেজ থেকে এইচএসসি ব্যাচ 2020। এবার যদি সিফাত তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো, অনুভূতিটা শেয়ার করো আমাদের সাথে। জি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেছেন আমাকে। আসলে অনুভূতিটা বেশ আনন্দের অনুভূতি আর কি। কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফার্স্ট হওয়া। আহ, পরীক্ষা দেওয়ার পরেও এতটা এক্সপেক্ট আসলে করি নাই যে প্রথম হয়ে যাব। তো তারপরেও রেজাল্টের পর আসলে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করেছে আর কি। তো এর জন্য আসলে প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। আর এরপরেও আমার বাবা মা, শিক্ষক, বন্ধু বান্ধব যারা আমাকে অনুপ্রেরণা দান করেছে তাদের প্রতিও বেশ কৃতজ্ঞ আমি। আহ, এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক অনেক অভিনন্দন তোমাকে। আশা করি তোমার এই যে সাফল্যের ধারাটা সেটা সামনের যে ভর্তি পরীক্ষাগুলো সেগুলোতে অব্যাহত থাকবে। এবার হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের যে শিফট 3 এর ভর্তি পরীক্ষা সি ইউনিটের প্রথম হয়েছে রিফাত হোসেন। ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এইচএসসি 2020 ব্যাচের। এবার রিফাত, তুমি যদি তোমার অনুভূতিটা শেয়ার করো আমাদের সাথে। প্রথমে ধন্যবাদ ভাই আপনাকে। প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার এরকম একটা সাফল্য অর্জনের জন্য। এছাড়া আমার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন এবং আমার কলেজের শিক্ষক শিক্ষিকা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুভূতিটা খুবই ভালো, কারণ এত প্রতিযোগিতামূলক একটা সময় এরকম একটা সাফল্য খুবই ভালো অনুভূতি দান করে। তো আমার প্রথম পরীক্ষা ভালো হয়েছিল, তবে ফার্স্ট হওয়ার মতো এক্সপেকটেশন ছিল না। তো অবশ্যই এটা খুবই একটা সারপ্রাইজিং বিষয় ছিল আমার জন্য, এবং অনুভূতি খুবই ভালো, আনন্দময়। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তোমাকে অনেক অনেক অভিনন্দন। এবার আমি অনিন্দর কাছে আবার একটু চলে যাচ্ছি। অনিন্দ, তুমি তো চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা করেছো। তুমি যদি ওভারঅল তোমার কলেজের পড়াশোনাটা কেমন ছিল, নিশ্চয়ই তোমার এই যে এই সাফল্যের পিছনে আমাদের অবদানের পাশাপাশি তোমার কলেজের অবদান বা কলেজের যে শিক্ষকরা তাদের অবদানটাও অনেকাংশে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি তোমার কলেজ নিয়ে কিছু বলতে, পাশাপাশি এই যে অনেক সময় আমাদের স্টুডেন্টদের একটা ধারণা থাকে যে ঢাকার বাইরে থেকে হয়তো সেভাবে সাফল্য অর্জন করা যায় না, বা হয়তো ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্টটা করা যায় না। এই ব্যাপারে তোমার কি মতামত, তুমি যদি একটু শেয়ার করতে অনিন্দ। আহ, হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই যে হচ্ছে কলেজের টিচারদের অবদান অবশ্যই আছে। আহ, কিন্তু যেটা হয় বেসিক্যালি যে ঢাকার বাইরে থেকে স্টুডেন্টরা সবাই হচ্ছে পরীক্ষা দিয়ে কলেজের সময় ঢাকায় চলে যায়। তো কিন্তু অনেকেই আবার ঢাকায় যায় না, যেমন আমাদের থেকে অনেকে নটরডেমে চলে যায় বা এরকম কোনো কলেজে চলে যায়। কিন্তু তারপর আমার মনে হয় এটা কোনো আবশ্যিক কোনো বিষয় না যে হচ্ছে পরীক্ষার রেজাল্ট ভালো করতে হলে ঢাকায় থাকা লাগবে বা এরকম কোনো কিছু না। কারণ পড়া তো সব জায়গায় একই। এবং চট্টগ্রাম কলেজের শিক্ষকরা বা আমার কলেজের শিক্ষকরা যেভাবে হয়তো গাইড করছে স্টুডেন্টদেরকে, তো আমার মনে হয় এটা অবশ্যই তাদের অবদান আছে। এবং তারা অনেক শুরু থেকেই আমাদেরকে সেভাবে প্রস্তুত করে আসছে। এবং আহ, অনেকেই আছে যে আমাদের কলেজে যাদের থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি, যারা আগেও ভালো রেজাল্ট করে আসতেছে আহ, প্রায় প্রতি বছর ধরেই।
তো আমার মনে হয় কলেজে হ্যাঁ অবশ্যই অবদান আছে। আর ঢাকার বাইরের যে ব্যাপারটা আমার মনে হয় আহ সবাই অনেক পরিশ্রম করে। আহ ঢাকার যারা থাকে তারাও করে, ঢাকার বাইরে যারা থাকে তারাও করে। হ্যাঁ হয়তো কিছু সুযোগ সুবিধা হয়তো বেশি, কিন্তু তারপর আমার মনে হয় না যে হচ্ছে এটা ভালো রেজাল্ট করার জন্য কোনো রকম একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আহ, কারণ আর এবার তো যেহেতু অনলাইন ছিল, তো আমাদেরও তেমন খুব একটা যে এখানে যে মানে অঞ্চল ভেদে যে কোনো একটা পার্থক্য হওয়ার কোনো সুযোগ সেটা ছিল না, যেমন উদ্ভাসের যে অনলাইন ক্লাস বা পরীক্ষাগুলো ছিল। তো সেখানে সবাই বেসিক্যালি একই সাথে অংশগ্রহণ করে, তো এখানে পার্থক্য করার কোনো মানে সবাই তো একই সাথেই পরীক্ষা দিয়েছে, তো পার্থক্য করার কোনো সুযোগ ছিল না, সবাই সমান সুযোগ সুবিধা পেয়েছে। এবং এইচএসসি শুরু থেকেই আমার মনে হয় যে হচ্ছে যে হ্যাঁ চট্টগ্রামের কলেজের শিক্ষকরা আমাদেরকে অনেক সাহায্য করেছে। এবং এখানে আহ, আমাদের বন্ধু বান্ধবরা সবাই মিলে যারা হচ্ছে এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, সবাই সেই টার্গেটটাকে সামনে রেখে একজন আরেকজনকে সাহায্য করেছে। এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ অনিন্দ। আর আরেকটা ব্যাপার পাশাপাশি যেটা জানতে চাচ্ছিলাম, যে হ্যাঁ এই ভাইয়া। যে তুমি তো আমাদের অনলাইন ক্লাসের কথা বলেছো, তো এই এই জিনিসটা তো আমাদের জন্য প্রথমবার ছিল একদম। পাশাপাশি হচ্ছে তোমাদের জন্য প্রথমবার। আমরা তো মানে কোনোভাবে এক্সপেক্টই করিনি হচ্ছে যে আমাদের পুরো অ্যাডমিশন প্রোগ্রামটা অনলাইনেই হবে। তো এই যে অনলাইনে হওয়ার কারণে ওভারঅল, কারণ অন্য সময় দেখা যায় কি আমাদের স্টুডেন্টরা 2.5 মাস থেকে 3 মাস বা 3.5 মাস সময় পায় প্রিপারেশন নেওয়ার জন্য, তোমাদের ক্ষেত্রে সময়টা অনেক বেশি ছিল এবং পুরোটাই ছিল অনলাইনে। তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কেমন ছিল, বা আমাদের কোন ব্যাপারগুলো তোমার জন্য সুবিধাজনক হয়েছে? হ্যাঁ অনলাইন হওয়াতে তো এটা অনেক সুবিধা হয়েছে, কারণ প্রতি বছরই দেখা যায় যে হচ্ছে ঢাকার বাইরে থেকে সবাই ঢাকায় আসে কোচিং করার জন্য, কিন্তু অনলাইন হওয়ার কারণে তাদের সেই ভোগান্তিটা হয় নাই। এবং ক্লাস টাস গুলো খুব ভালোই ছিল, যে সবাই খুব ভালোভাবে অংশগ্রহণ করে। আহ পড়ারও খুব ভালো ছিল। আমাদের পরীক্ষা পদ্ধতি যে হচ্ছে আমরা অনলাইনে পরীক্ষা দিয়ে সাথে সাথে উত্তর সহ রেজাল্ট পেয়ে যেতাম, তো এগুলো খুবই ভালো ছিল, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুলও ছিল। হ্যাঁ অবশ্যই আমরা ব্রাঞ্চ থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি, যে হচ্ছে কোনো বিপদে আপদে তারা আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু তারপর অনলাইন হওয়ার কারণে আমরা সাথে সাথে একটা মানে সবাই মিলে পড়ার একটা ভাইবও পাই, যে হচ্ছে যে সারা বাংলাদেশে সবাই মিলে একসাথে ক্লাস করছে, প্রিপারেশন নিচ্ছে। এটা একটা আনন্দের দিক ছিল। তো হ্যাঁ লকডাউনে আমরা অনেক বেশি সময় পেয়েছি, কিন্তু অনলাইনে হওয়ার কারণে আমার মনে হয় হচ্ছে যে সবাই একসাথে মিলেমিশে একটা মানে একটা ভর্তি পরীক্ষার যে একটা ভাব সেটা সবাই ফিল করতে পেরেছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এবার আমি একটু সিফাতের কাছে জানতে চাচ্ছি। সিফাত, তুমি তো নটরডেম কলেজ থেকে পড়েছো। তুমি যদি ওভারঅল তোমার কলেজের এক্সপিরিয়েন্স, পাশাপাশি হচ্ছে এই যে কলেজের পাশাপাশি এরপর আমাদের অ্যাডমিশনের টাইমে আমাদের সাথে তোমার যাত্রাটা কেমন ছিল, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতে। ধন্যবাদ ভাইয়া। আসলে কলেজের শুরু থেকেই আমাদেরকে মানে অ্যাডমিশনের জন্যই ওইভাবে প্রস্তুত করা হয় আর কি আমাদের নটরডেম কলেজে। কলেজে পড়া হয় তো ওই জন্যই আর কি শুরু থেকেই কলেজে আসলে আমরা রেগুলার একটা পড়ার মধ্যে সবসময় ছিলাম আর কি। তো ওইটাকে কন্টিনিউ রাখছি পুরো কলেজ লাইফ, এবং এর পরেও চেষ্টা করছি অ্যাডমিশনের পরেও রেগুলার পড়াটা কমপ্লিট রাখার জন্য আর কি। তো এক্ষেত্রে আসলে আমাদের শিক্ষকদের একটা বড় ভূমিকা আছে। শিক্ষকরা আসলে আমাদেরকে মানে ইন্সপায়ার করে যত বড় কিছু অর্জন করা যায় তার প্রতি আর কি। এটা আমাদের টিচারদের কাছে এই জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আর কি। এভাবে একটা সুন্দর গাইডলাইন দিয়ে আর কি আমাদেরকে মানে আর কি মানে অ্যাকচুয়াল যে ওয়েটা সেটা দেখানোর জন্য আর কি টিচারদের কাছে সবসময় আর কি কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি উদ্ভাসে এবার যেটা হয়েছে করোনা প্যান্ডেমিকের সময় আসলে এই সময়ের মধ্যে উদ্ভাস আমাদের যে সার্ভিসটা দিয়েছে সেটা আসলে অনেক ভালো একটা দিক ছিল আর কি। যে এই সময় আসলে ওই রকম গাইডলাইনের আসলে প্রয়োজন ছিল যেটা উদ্ভাস আমাদের মানে দিয়েছে আর কি ওই সময়টাতে আর কি। প্লাস ওই সময় পরীক্ষা অ্যাটেন্ড করা বা উদ্ভাসের সাথে তাল মিলিয়ে রেগুলার পড়াশোনাটা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে আসলে। আহ সব মিলে আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা মোটামুটি ভালোই আর কি উদ্ভাস এবং আমার কলেজ নিয়ে আর কি। আচ্ছা, আর হচ্ছে এই যে আবারও যদি একই একটা পয়েন্টে আসি, যে তোমার এবার যে এত দেরি হলো সবকিছু মিলেই, দেখা যাচ্ছিল কি ভর্তি পরীক্ষাগুলোর একটা ডেট দেওয়া হয়েছিল, এরপর আবার করোনা মহামারী বেড়ে যাওয়ার কারণে ডেটগুলো পিছিয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে পড়াশোনার ধারাবাহিকতাটা সেটা মেনটেন করা অনেক কষ্ট হয়ে যায়। তো তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে, যে এই ভর্তি পরীক্ষাগুলো মাঝখানে এতদিন বন্ধ থাকার পরেও আবার যে শুরু হচ্ছে, এই টাইমটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো, সেটা হয়তো জুনিয়রদের জন্য অনেক ক্ষেত্রে হেল্পফুল হবে। আসলে ভাইয়া মানে এই সমস্যাটা আমি নিজেও ফেস করছি আর কি। এবার যেটা হয়েছে আর কি যে একবার
ডেট দিতেছে, তারপরে আবার ডেট চেঞ্জ করে দিচ্ছে আর কি। তো এই ধরনের সমস্যা আমিও পড়ছি, তবে যেটা করছি যে ধৈর্য ধারণ করে মানে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে রাখার চেষ্টা করছি আর কি। সাথে উদ্ভাস সেটার একটা গাইডলাইন দিয়েছিল যে তারা বিভিন্ন সময় মানে পরীক্ষা তো যে এভাবে করতে হবে বা এভাবে করা উচিত। তো চেষ্টা করছি ওভাবে সমস্ত কিছু ফলো করতে, আর ওইভাবে অল্প অল্প ফলো করে আলহামদুলিল্লাহ যা হয়েছে আর কি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে সিফাত। এবার আমি চলে যাচ্ছি রিফাতের কাছে। আহ, রিফাত হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এবছর প্রথম হয়েছে। তো রিফাত, তুমি যদি একইভাবে তোমার কলেজের এক্সপিরিয়েন্স পাশাপাশি হচ্ছে উদ্ভাসের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতে। ধন্যবাদ ভাইয়া। আমার স্কুল এবং কলেজ দুটোই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছিল। তো আমি মনে করি যে আমার এই সাফল্যের পিছনে আমার কলেজে একটা বড় কার্যকরী ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকারা তারা সবসময় ক্যারিয়ার বিল্ডিং এর ক্ষেত্রে অনুপ্রাণিত করে এবং সঠিক গাইডলাইন দেওয়ার বিষয়টা আমার মনে হয় খুবই কাজ করেছে, যার কারণে আজকে এই সাফল্যটা আমি পেয়েছি। এছাড়া আহ, কলেজের পাশাপাশি উদ্ভাস যে ভূমিকাটা পালন করেছে তাও অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার অ্যাডমিশন টাইমের প্রিপারেশনের সময়টা যদি আমি বলি, যে আমাদের করোনা লকডাউনের কারণে এইচএসসির পরীক্ষা একটা অনিশ্চয়তা ছিল, প্লাস আমাদের অ্যাডমিশন কিভাবে হবে সেটার একটা অনিশ্চয়তা ছিল। তো উদ্ভাস এই পুরো টাইমে অনলাইনে যে সার্ভিসটা দিয়েছে, বিশেষ করে কোয়ালিটি ক্লাস, তারপরে আমাদের বিভিন্ন বিষয়ে গাইডলাইন দেওয়া এবং নোটগুলো দেওয়া প্রত্যেক ক্লাসের। তো আমি মনে করি এগুলো আমাদের পড়ার যে পেসটা, সঠিক গতিটা সেটা ধরে রাখতে সাহায্য করেছে। এবং অনলাইনের এক্সাম সিস্টেমটা আমার কাছে মনে হয়েছে খুবই সময় উপযোগী এবং বেশ ভালো, যার কারণে আমাদের ওই লম্বা সময় আনসার্টেইন একটা পিরিয়ডে ধৈর্য ধরে প্রিপারেশন গোছানো প্রস্তুতি নিতে খুবই সাহায্য করেছে উদ্ভাসের আহ, এই প্রোগ্রামের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে রিফাত। তুমি যদি জুনিয়রদের উদ্দেশ্যে কিছু অ্যাডভাইস যদি তোমার থাকে, যে ওদেরও কিন্তু দেখা গেছে, তোমাদের তো দেখা গেল এইচএসসি পরীক্ষাটা হয়নি, কিন্তু জি। একটা আনসার্টেনিটির মধ্যে তোমরা ছিল, ওরাও কিন্তু এই ধরনের একটা আনসার্টেনিটির মধ্যে অনেকদিন ছিল। নর্মালি এপ্রিল মাসে হচ্ছে এইচএসসি পরীক্ষা হয়ে যায়, সেখানে এবছর ডিসেম্বর মাসে ওদের এইচএসসি পরীক্ষাটা হবে। তো ওদেরও কিন্তু এরপরে হচ্ছে তোমাদের মতো এই ভর্তি যুদ্ধটা তার শুরু হবে আবার। জাস্ট একটু টাইম লাইনটা পিছিয়ে গিয়েছে নর্মাল সময়গুলোর তুলনায়। তো সেই ক্ষেত্রে ওদের জন্য যদি কিছু অ্যাডভাইস দিতে চাও, কারণ সামনে ওদের এইচএসসি, তারপরে হচ্ছে অ্যাডমিশন, তো সব মিলে। তো আমার কাছে যেটা মনে হয় যে আনসার্টেনটি ছিল, কিন্তু এই টাইমটা এইচএসসির জন্য প্রিপারেশন নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ এইচএসসি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল ছিল। যার কারণে এইচএসসির প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অ্যাডমিশনের জন্য একটা গাইডলাইন তৈরি করে সেই অনুযায়ী আহ, কিছু প্রস্তুতি নেওয়াটাও আমার মনে হয় দরকার। কারণ কেননা পরবর্তীতে যে এইচএসসি পরীক্ষার পরে যে সময়টা, সেটা আমাদের মতো এত দীর্ঘায়িত নাও হতে পারে। তো যেই কারণে আমার মনে হয় এই টাইমটা যদি এইচএসসির প্রস্তুতির পাশাপাশি অ্যাডমিশনের কিছু গোছানো প্রস্তুতি নেওয়া যায়, তাহলে সেটা পরবর্তীতে টাইম ম্যানেজমেন্টে খুব সাহায্য করে। আচ্ছা, ধন্যবাদ রিফাত তোমাকে। এবার আমি হচ্ছে সিফাতের কাছে জানতে চাচ্ছি, তুমি যদি তোমার ছোট ভাইদের উদ্দেশ্যে, ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু এই ধরনের অ্যাডভাইস দিতে চাও। ধন্যবাদ ভাইয়া। আসলে অ্যাডভাইস বলতে আমি একটা জিনিসই বলতে পারি আসলে, পড়াশোনাটাকে আর কি রেগুলার কন্টিনিউ রাখা আর কি। মানে মাঝখানে কোনো গ্যাপ না দেওয়া, বা এরকম মনে না করা যে পরীক্ষার আগে গিয়ে সব পড়ে ফেলবো এখন আপাতত থাক। আমি মনে করি যে রেগুলার যদি অল্প অল্প করে পড়াশোনাটা চালিয়ে নেওয়া যাওয়া হয়, তাহলেই ভাইয়া আর কি আলটিমেট যে সাকসেস সেটা পাওয়া সম্ভব হবে আর কি। আহ, এটাই ভাইয়া আমার মনে হয়। আচ্ছা, এবার অনিন্দের কাছেও আমার সেম প্রশ্ন, তুমিও যদি তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে ওভারঅল কিছু অ্যাডভাইস দিতে চাও। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডভাইস বলতে তার রিফাত সিফাত ওরা তো বললোই যে হচ্ছে কি করা উচিত। আহ, তাদের কথার উপর রেখে আমি জাস্ট এটাই বলবো যে হচ্ছে যে পড়াশোনাটা এনজয় করতে হবে। এনজয় করলে একটা ইন্সপিরেশন পাওয়া যায় যে হচ্ছে আমি কিভাবে পড়বো বা কেমনে পড়বো। এই যে আমাদের যে একটা লং টার্ম একটা বিরতি, এই বিরতির মধ্যে বারবার এক্সামের ডেট পিছায়, বারবার আমাদের পড়ার পেজটা ব্রেক হয়। কিন্তু আমার মনে হয় যে হচ্ছে যে ওই ইন্সপিরেশনটা যদি পাওয়া যায়, যে পড়ালেখাটাকে যদি এনজয় করা যায়, তাহলে ইচ্ছাটা নিজের থেকেই আসে। তো আমার মনে হয় যে হচ্ছে হ্যাঁ, তাদের অবশ্যই রেগুলারিটি রাখতে হবে এবং সবকিছু যাতে গুছায় তারা পড়ে, যে হচ্ছে এবং
প্যানিক যাতে না করে, যে হচ্ছে অনেকের হয়তো মনে হতে পারে যে এক্সাম চলে আসতেছে, আমার অনেক কিছু পড়া হয় নাই, এটা ভেবে অনেকে প্যানিক করে, তখন অনেকের টাইম ওয়েস্ট হয়। তো প্যানিক যাতে না করে, তারা পড়াটাকে এনজয় করে। এনজয় করলে তারা ভালোভাবে পড়তেও চাইবে। এবং ওই যে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে রেখে অ্যাডমিশনের প্রিপারেশন পাশাপাশি এইচএসসি প্রিপারেশন যদি তারা নিতে থাকে, তাহলে আমার মনে হয় যে এটাই তাদের জন্য না। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে তোমাদের কাছে, এই জন্য আমি কলেজের এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছিলাম, যে নর্মালি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে একটা এক্সপেকটেশন থাকে এরকম, যে ঠিক আছে এইচএসসি তো যেহেতু একটু বোর্ড কোয়েশ্চেন তুলনামূলক অ্যাডমিশনের যে একটু সহজ হয়, আমি হচ্ছে দিয়ে দেই, এরপর আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব, দেখা যাবে সেটা যখন সময় আসবে এইচএসসি পরীক্ষা দিয়ে তখন আমি অনেক সিরিয়াস হয়ে যাব। তো এই ব্যাপারটা আমি তোমাদের তিনজনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি মতামত জানতে চাবো। যে আমার এই ক্ষেত্রে অপিনিয়ন হচ্ছে যেটা, যে একটা স্টুডেন্টকে যদি ওইভাবে ভালো করতে হয়, আগে থেকে যদি টার্গেট থাকে যে আমি হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যাই বলি না কেন, তো ওই টার্গেট অনুযায়ী যদি কলেজ থেকে একটা ওইভাবে টার্গেট সেট করে রেগুলার পড়াটা কমপ্লিট করে রাখা যায়, তখন হচ্ছে অ্যাডমিশনের টাইমে ডেফিনেটলি সবাইকে অনেক পরিশ্রম করতে হয়, সময়টা কিন্তু তখন সবার জন্যই সেম। কিন্তু ওই যে অ্যাডমিশন আমি শুরু করার আগে, সাপোজ আমি উদ্ভাসে ক্লাস করতে আসলাম, ভালো কথা, কিন্তু এর আগে আমি হচ্ছে ওই কলেজের 1.5 বছর বা 2টা বছর কেমন এফোর্ট দিয়েছি নিজের ওই বেসিক বা বেসটা, এটাও কিন্তু অনেকটা হচ্ছে একটা মানে বিল্ডিং এর উপর মতো। আমি হচ্ছে একটা বিল্ডিং এর উপর উঠতে চাই, আমি যদি টপ ফ্লোরে উঠতে চাই, আমার যদি ফাউন্ডেশনটা ঠিক না থাকে, তখন কিন্তু আমার জন্য কখনোই সেটা ঠিক হবে না, একসময় হয়তো বিল্ডিংটা ভেঙে পড়ে যেতে পারে। তো এই যে বেস বা ফাউন্ডেশন, সেটা কিন্তু আমরা আমাদের ওই যে কলেজ লাইফ বা স্কুল লাইফ ওভারঅল, আমার ওভারঅল গ্রুমিং সারা জীবন কেমন ছিল সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমি হচ্ছে আবারও তো প্রত্যেকের কাছ থেকে এই ব্যাপারে একটু মতামতটা জানতে চাচ্ছি। অনিন্দই যদি বলো শুরুতে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই যে হচ্ছে যে আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি না যে এইচএসসি পুরা পুরা যে সিলেবাস, যেটার জন্য আমাদের 2 বছর সময় দেওয়া হয়, আমরা এইচএসসি পরে 3 মাস বা 4 মাসের মধ্যে আমরা সেটা পুরোটা কমপ্লিট করে মানে এডমিশনে ভালো রেজাল্ট করবো, কারণ সবাই তো পড়তেছে। এবং যারা আগে থেকে ভালো করে পড়তেছে তারা অবশ্যই কম্পিটিশনে আগায় থাকবে। এইচএসসি তে তো আর কম্পিটিশনের বিষয় নাই, কিন্তু এডমিশনে তো একটা কম্পিটিশনের বিষয় আছে, যে কার থেকে কে ভালো করতেছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে এইচএসসি শুরু থেকেই যদি আমি একটু সিরিয়াসলি পড়ি এবং পড়াটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, এনজয় করে পড়ার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে অবশ্যই আহ, এটা অ্যাডমিশনের টাইমে অনেক অনেক বেশি হেল্প করবে। ইনফ্যাক্ট যখন পড়ার পেসটা ব্রেক হয়, যখন, কারণ অবশ্যই একদম রেগুলারলি সবসময় পড়া সম্ভব না, পড়ার একটু কম বেশি হবেই, কিন্তু যখন কম হয় বা বেশি হয়, তখন ওই যে আগের যে ব্যাকআপটা, এটা অনেক বেশি সাপোর্ট দেয়। যে হচ্ছে হয়তো কখনো কেউ অসুস্থ হয়ে যেতে পারে এডমিশনের আগে, কিন্তু তার আগে থেকে যদি পড়া থাকে, তাহলে সেটা তাকে অনেক বেশি সাপোর্ট করবে যে এডমিশন টেস্টে যে সে কেমন করছে বা কিরকম করছে। তো আমার মনে হয় শুরু থেকেই এটা প্ল্যান করে রাখা উচিত, যে হচ্ছে আসলে পরে কিন্তু পরের জন্য কিন্তু সময়টা থাকবে না, যা করতে হবে এখনই করতে হবে, এরকম একটা মেন্টালিটি যদি থাকে, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, তারা অবশ্যই ভালো করবে। এক্স্যাক্টলি, কারণ দেখা যায় অ্যাডমিশন টাইমে তো আমাদের এখান থেকে অনেক অনেক ম্যাটেরিয়ালস দেওয়া হয়, প্রিপারেশন বুক থাকে ভার্সিটির জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য কনসেপ্ট বুক থাকে, উন্মেষে মেডিটিক্স থাকে, অনেক বই। তা আমার কথা হচ্ছে সবসময় স্টুডেন্টদের, যারা হচ্ছে 2021 ব্যাচের বা 22 ব্যাচের সামনের ব্যাচের জুনিয়র যারা আছে, তাদের জন্য এই ব্যাপারটা যে আগে কিন্তু হচ্ছে আমাদের মেইন বই, মূল বইটা আগে, তুমি কলেজের থাকা অবস্থায় যে রাইটারের বই পড়ো না কেন, মেইন বইটা আগে তোমার ওই বইয়ের সবকিছু জানা থাকতে হবে। এবং ওই যে টার্গেটটা বললাম না, এইচএসসি তে কোনো একটা টপিক থেকে সৃজনশীল কম আসে, বা এবছর হয়তো 2021 সালে আমরা যতদূর জানি এখন পর্যন্ত 8টা সৃজনশীল থেকে ওদের 2টা সৃজনশীল প্রশ্ন দুইটা। উত্তর করতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক অপশন থেকে যায়, কিন্তু আমি যদি ওইটাই চিন্তা করি যে না, আমি তো এইচএসসি এভাবে পার হয়ে যাব, খুব একটা কঠিন না 8টা থেকে 2টা দেওয়া, কিন্তু আলটিমেটলি যখন এই যে ডিসেম্বরে এইচএসসি শেষ হয়ে যাওয়ার পর জানুয়ারিতে যখন প্রিপারেশনের ওই ফ্লোটা শুরু হবে, তখন কিন্তু অবশ্যই একটা পার্থক্য থাকবে, যে কে হচ্ছে আগে থেকে একটু আগানো আর কে হচ্ছে একটু পিছনের থেকে শুরু করছে, সেই ব্যাপারটা। কারণ তুমি মূল বই যদি না পড়ো আগে থেকে ভালো মতো, সেই ক্ষেত্রে হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক বলি, কোয়েশ্চেন ব্যাংক বলি, ওগুলো কিন্তু ধরে বা দেখে অনেক ক্ষেত্রে তোমার জন্য শুরুতে নেওয়াটা অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে। কিন্তু যারা হচ্ছে আগে থেকে মোটামুটি প্রিপারেশনটা একটু ভালোভাবে নিয়ে রাখবা, তারা দেখবা এই বইগুলা তোমাদের বা কন্টেন্ট পরীক্ষা যার কথাই বলি না কেন, ক্লাসগুলা সবগুলো অনেক হেল্পফুল হবে। এবার হচ্ছে শিফাত, তুমি যদি তোমার মতামতটা শেয়ার করতে এই ব্যাপারে, যে আগে থেকে প্রিপারেশন নিয়ে নেওয়াটা বা মেন্টালিটিটা ঠিক রাখাটা। জি ভাই, ধন্যবাদ ভাইয়া। আসলে ভাই অ্যাডমিশনের সময় এমনি নর্মালি দেখা যায় ভাইয়া, অ্যাডমিশনের সময়টা আসলে
খুবই কম থাকে আর কি, খুবই অল্প সময় থাকে। এই অল্প সময়ের মধ্যে আর আর ভাই অ্যাডমিশনের ভাইয়া যে সিলেবাস যে ছোট বা মানে এইচএসসি এর মতো যে অল্প কয়েকটা স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন আসছে এমন না। অ্যাডমিশনের সিলেবাসটা অনেক পুরো বইয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো ভাই সেজন্য ওই অল্প একটু সময়ের মধ্যে পুরো প্রিপারেশনটা নেওয়া আসলে ভাই মানে ইম্পসিবল কাইন্ড অফ আর কি। তো আমি যেটা মনে করি ভাই, কলেজ লাইফ থেকে শুরু থেকে যদি সিরিয়াসলি পড়াশোনা করা যায় ভাই, তখন দেখা যায় যে অ্যাডমিশনের সময় এসে প্রেশারটা অনেক কম থাকে আর কি। তখন মানে অ্যাডমিশনের সময় যে অ্যাডমিশনের প্রেশারটা হ্যান্ডেল করা, এটাও কিন্তু ভাই একটা অনেক একটা বড় ব্যাপার আর কি। কারণ সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে আমাকে প্রতিযোগিতা করতে হচ্ছে সে সময়। তো সে সময় মেন্টাল প্রেশার যদি বেশি থাকে তাহলে ভাই মানে ভালো মতো মানে আউটপুট দেওয়াটা ভাই একটু কঠিন হয়ে যায়। তো আমি মনে করি কলেজ লাইফে একদম শুরু থেকে যদি রেগুলার পড়াশোনা করার মাধ্যমে বেসিকটা স্ট্রং রাখা যায়, পরে দেখা যায় অ্যাডমিশনটা আসলে ভাই অনেক সহজ হয়ে যায়। বা ওই রকম প্রেশার ফিল না করেই পরীক্ষাগুলো অংশগ্রহণ করা যায়, ভালো করা যায় আর কি। এটাই আমি মনে করি যে শুরু আচ্ছা, থেকেই কলেজে পড়াশোনা করা উচিত। তোমার কাছে আমার আরেকটা ব্যাপার জানার ছিল, যেটা হচ্ছে যে এমনিতে তো আমাদের হচ্ছে রেগুলার মডেল টেস্ট, বিভিন্ন ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এগুলো থাকে। তো এই যে আজকে এতদিন পর এসে তোমাদের অ্যাডমিশন জার্নিটা অনেকদিন আগে থেকে শুরু হয়, এতদিন পর এসে এরকম একটা সাফল্য, নিশ্চয়ই এর মাঝামাঝি তোমার ক্ষেত্রে এমন সময় এসেছে যখন হয়েছে মনে হচ্ছে যে একটু প্রিপারেশনটা মন মতো হচ্ছে না, বা যতটুকু এক্সপেক্ট করেছিলে তার থেকে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো এরকম কোনো মোমেন্টের ব্যাপার যদি তুমি শেয়ার করতে চাও, বা তখন কিভাবে ওভারকাম করেছো? আহ, জি ভাই, এরকম মোমেন্ট বেশ অনেকবারই এসেছে আর কি। এটা মোটামুটি আমাদের সবার ক্ষেত্রেই কিন্তু হয়, কারোরই হচ্ছে ওই পিকটা সবসময় একদম যে হাইতে থাকে তা না। ওরকম আপ ডাউনের জি মধ্যে ভাই। দিয়ে আমি হয়তো পারি অনেক ভালো মতো, কিন্তু কোনো কারণে হচ্ছে এক্সপেকটেশন ওয়াইজ মার্কস গুলো আসে না, সেটা নিয়ে বলছিলাম। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি ভাই। দেখা গেছে ভাই এরকম সিচুয়েশন আমার ক্ষেত্রেও আমি ফেস করেছি। তখন যেটা করতাম আর কি ভাই, তো যখন খারাপ কিছু হইতো বা কোনো একটা জিনিস হয়তো বা আমি ভালো পারতেছি না, তো তো সেগুলো ফার্স্টে আমি ফাইন্ড আউট করতাম যে আমার সমস্যাগুলো অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে, মানে কোন জায়গাগুলোতে আমাকে আরো এফোর্ট দেওয়া উচিত আর কি। তো ওই জিনিসপাতি ওই জিনিসগুলো বের করার পরে ভাই ওইটার উপর এক্সট্রা এফোর্ট দিতাম। আর ওইটার উপরে এক্সট্রা পড়াশোনা বা এক্সট্রা গাইডলাইন যা দরকার বড় ভাইদের কাছ থেকে সবকিছু নিয়ে ভাই ওই মানে আমার যে দুর্বলতা গুলো আছে সেগুলোকে স্ট্রং করার চেষ্টা করছি। এভাবে আর কি ভাই ওই সমস্যাগুলো মানে মোমেন্ট গুলো আচ্ছা, এবার হচ্ছে আমি আবারও রিফাতের কাছে জানতে চাচ্ছি যে রিফাত, তুমিও যদি ওই যে একই ব্যাপারটা, যে আলটিমেটলি আমাদের এই জার্নিটা যেটা কলেজ লাইফ থেকে শুরু করে অ্যাডমিশনের টাইমে ফ্লোটা ধরে রাখা ব্যাপারটা, আগে থেকে বেসিক স্ট্রং করা ব্যাপারটা, এটা নিয়ে যদি বলতে। যে এই অ্যাডমিশনের জন্য যে টাইমটা পাওয়া যায় আমার মনে হয় এটা খুবই শর্ট একটা টাইম। মানে বেসিক বিল্ডিং বা ফাউন্ডেশন বিল্ডিং যেটা, সেটা আমার মনে হয় অ্যাডমিশন টাইমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা কলেজ লাইফে যার যার বেসিকটা ভালো করে নেওয়া উচিত। কারণ অ্যাডমিশন টাইমটা আমরা যেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই সেই ইউনিভার্সিটির এক্সাম প্যাটার্নের সাথে ইউজ টু হওয়া, তারপরে আমাদের প্রত্যেকটা এক্সামে যে টাইম লিমিট থাকে, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা হ্যান্ডেল করা, এইসব বিষয়গুলোই অ্যাডমিশন টাইমে আমাদের জোর দেওয়া হয়। তো বেসিক যে বিল্ডিংটা সেটা, বা আমাদের যেই ইউনিভার্সিটি টার্গেট থাকে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট বা যেই জিনিসগুলো সম্বন্ধে ভালো আইডিয়া থাকা দরকার, সেইগুলোর জন্য প্রয়োজনীয় যা বেসিক তা কলেজ লাইফ থেকেই আমার মনে হয় ভালোভাবে নেওয়া উচিত। তাহলে অ্যাডমিশন টাইমে যে পেসটা থাকে সেটা ধরে রাখা ইজি হয়। কারণ অ্যাডমিশন টাইমে সবাই সবার বেস্ট এফোর্টটা দেয়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় সেই আগে এগিয়ে থাকবে যার বেসিকটা স্ট্রং থাকবে এবং যে ওই অ্যাডমিশন টাইমে পেসটা, রাইট পেসটা বজায় রাখতে পারবে। আচ্ছা, আর তোমার ক্ষেত্রে যদি আরেকটা প্রশ্ন জানতে চাই যে আহ, পড়ালেখার ফ্লোটা কেমন ছিল যখন ক্লাস চলতো রেগুলার? ফ্লোটা বলতে মানে তোমার প্যাটার্নটা, যে তুমি হচ্ছে আগে কি মেইন বই দেখতা, বা আগে ক্লাস করতা, বা হচ্ছে এরপর কোয়েশ্চেন ব্যাংক দেখতা, এই সিরিয়াল বা সিকোয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, তা আমি প্রথমেই হলো আমি মূল বইকে অনেক বেশি ফোকাস করছি, যার কারণে আমার মনে হয়েছে যে আমি যেহেতু একটা লম্বা সময় পেয়েছি, তো যেসব বিষয় আমার ইন্টার লাইফে আমার যেসব বিষয় বেসিক দুর্বল ছিল সেই সব বিষয়গুলো আগে ক্লিয়ার করেছি। তারপর এই আমার পড়াশোনার ফ্লোর ক্ষেত্রে আমাদের যেহেতু রেগুলার এক্সাম হয়েছে উদ্বাসে, তো আমাদের কোশ্চেন ব্যাংক সলভটার ক্ষেত্রে আমি খুব বেশি গুরুত্ব দিয়েছি। পরীক্ষার আগে, ইমিডিয়েট আগে আমি কোশ্চেন ব্যাংক সলভ করার চেষ্টা করতাম, এবং পরীক্ষার পরে সাধারণত যেসব আমার যখন মার্কস আশানুরূপ হতো না, তখন আমার যে বিষয়গুলোতে প্রবলেম আছে ওগুলো ফাইন্ড আউট করে তার যে বেসিক জিনিসপত্রগুলো সেগুলো দেখা, এবং আমার মনে হয় ওই রিলেটেড কোশ্চেন প্যাটার্ন গুলো আরো বেশি বেশি সলভ করা। এই আচ্ছা, তার মানে ডেফিনেটলি হচ্ছে আমাদের হচ্ছে ওই যে মূল বইয়ের পাশাপাশি
আদার্স ম্যাটেরিয়াল তো পড়বো, কিন্তু সেই ক্ষেত্রে ওই যে মূল বই থেকে বেসিক নিয়ে জি এরপরে হচ্ছে ওই যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এন্ড অল দ্যাট, ওই ব্যাপারগুলো কিন্তু সেভাবে আসা উচিত। জি তাহলে এই জিনিসগুলোই আর কি মূলত আমাদের যেই জুনিয়ররা সামনের বছরগুলোতে ভর্তি পরীক্ষা দিবে তাদের হোপফুলি যে অ্যাডভাইস গুলো খুব ভালো মতোই কাজে দিবে। কারণ আমাদের অনেক সময় একটা ধারণা থাকে, আমি হচ্ছে যে ওই যে আবারও যদি ওই কথাটা বলি যে কলেজ লাইফে কোনোভাবে পড়ে এরপর আমি হচ্ছে অ্যাডমিশনের টাইমে কোনো একটা কোচিং এ ভর্তি হলেই সেটা হচ্ছে আমার জন্য একদম আমাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে, এরকম না কিন্তু ব্যাপারটা। অবশ্যই উদ্ভাবনী শিক্ষা প্রতিষ্ঠান, আমরা ডেফিনেটলি তোমাদের জন্য যেই এফোর্ট গুলা দেওয়া দরকার সেগুলো আমাদের এখান থেকে ক্লাস পরীক্ষা দেখো সবার জন্য কিন্তু সেম। এবছর যেহেতু অনলাইনে, এবছর তো আরো সেম হয়েছে, তোমরা যেখানেই ক্লাস করো না কেন, যেখান থেকে বাসা থেকে হোক বা যেখান থেকে হোক, তুমি কিন্তু সেম ক্লাস পেয়েছো। পাশাপাশি হচ্ছে একই ধরনের পরীক্ষা, একই ধরনের ম্যাটেরিয়ালস সবই পেয়েছো। কিন্তু ওই যে আমাদের ওভারঅল জার্নিটাতে ডিপেন্ড করে হচ্ছে আমি নিজে পার্সোনাল জায়গা থেকে আগের এখানে আসার আগে এবং আমার যে জার্নিটা ছিল তখন আমার এফোর্টটা কেমন ছিল। অনেক সময় আমরা এরকম করি, একটা টাইমে এসে আমাদের ধৈর্যটা মানে ছুটে যায়। কারণ এবছর যেটা বললাম যে আমি জানি না আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি আসলে কতটুকু এই সিচুয়েশনটার সাথে কোপ আপ করতে পারতাম। কারণ নর্মালি কিন্তু আমরা জানি যে আচ্ছা এপ্রিল হচ্ছে এইচএসসি পরীক্ষা হয়ে যাবে, এপ্রিল মে মিলে, এরপরে হচ্ছে ওই যে রেজাল্ট দিতে দিতে আমি হয়তো জুন জুলাই থেকে ক্লাস শুরু করে দিব, দেন কয়েক মাস ক্লাস করার পরে সেপ্টেম্বর থেকে কিন্তু ভর্তি পরীক্ষাগুলো হয়ে যায়, সেপ্টেম্বর অক্টোবর। কিন্তু এবছর দেখা যাচ্ছে তোমরা কিন্তু এক বছর পর এসে, মানে আগের বছরের সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, এখন এই বছরের সেপ্টেম্বরে এসে পরীক্ষাগুলো দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই মানে তোমাদেরকে আবারও কংগ্রেচুলেট করতে চাই। আর তোমাদের পাশাপাশি যারাই হচ্ছে এখন এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাবে সাফল্য অর্জন করছে তাদের জন্য এই ব্যাপারটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো, যে এত লম্বা একটা টাইমে এই ধৈর্যটা ধরে রাখা, পড়ালেখার ফ্লোটা ধরে রাখা। কারণ অনেক ক্ষেত্রেই আমি জানি এরকম হয়ে থাকবে যে কেউ হচ্ছে যে নর্মালি স্টুডেন্ট হিসেবে ভালো হলো বা বেসিক টেসিক সবকিছুই তার কষ্টটা যথার্থ থাকলেও দেখা গিয়েছে লাস্ট মোমেন্ট পর্যন্ত এই ফ্লোটা না ধরতে পারার কারণে হয়তো আশানুরূপ ফলাফল হচ্ছে না বা কোনো কারণে এদিক থেকে সেদিক হয়ে যাচ্ছে। তো এই তো আশা করি আমাদের জুনিয়ররা এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবে এবং হচ্ছে চেষ্টা করবে যে আমাদের সামনে এই যে যারা আছে, সিফাত আছে, রিফাত আছে, অনিন্দ আছে, ডেফিনেটলি অনেক ভালো ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই যে আমাদের এই রেজাল্ট গুলো এগুলো কিন্তু তোমাদের থেকেই বাকিরা হচ্ছে অনুপ্রাণিত হবে। আর যেটা হচ্ছে ডেফিনেটলি সবাই তো আর সব বিশ্ববিদ্যালয়ে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবো এরকম না। অবশ্যই আমরা যাতে নিজের এক্সপেকটেশন ওয়াইজ টার্গেটটা ওভাবে সেট করি। তুমি যদি অবশ্যই নিজেকে এখন থেকেই ওভাবে তৈরি করতে চাও যে না আমি হচ্ছে এই ভাইয়াদের মতো কোথাও ফার্স্ট হব, কোন একটা ইউনিভার্সিটিতে আমিও ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাই, তাহলে কিন্তু তোমার এফোর্টটা ওভাবেই দিতে হবে। আর তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, তখনও কিন্তু তোমার এফোর্টটা সেভাবেই দিতে হবে। অর্থাৎ আমাদের যাতে এক্সপেকটেশনের সাথে এফোর্টের যাতে একটা সামঞ্জস্য থাকে, কখনোই যাতে এরকম না হয়ে যায় আমার একটা হচ্ছে অনেক উপরে হয়ে গেল আরেকটা অনেক নিচে হয়ে গেল। তো এই দুইটার মধ্যে যত ভালো সামঞ্জস্য থাকবে তত কিন্তু আমার জন্য ভবিষ্যতে ভালো করাটা ভালো হবে। আচ্ছা, তো সবাইকে আমি হচ্ছে আবারও অভিনন্দন জানাচ্ছি। আর তোমাদের তো সামনে আরো অ্যাডমিশন টেস্ট আছে, হোপফুলি তোমরা সেগুলোতে অংশগ্রহণ করবে, এই জন্য আর বেশি সময় নষ্ট করব না তোমাদের। আর বেস্ট অফ লাক তোমাদের, যাতে তোমরা সামনের ভর্তি পরীক্ষা গুলোতেও ভালো করতে পারো। আর তোমরা যদি লাস্ট মোমেন্টে যে কোনো কিছু যদি বলতে চাও, বিদায় নিতে চাও যদি কিছু বলে, সবার কাছ থেকে দোয়া চেয়ে নিতে পারো যেহেতু সামনেও পরীক্ষাগুলো আছে। হ্যাঁ, অবশ্যই ভাইয়া, সবার কাছ থেকে অনেক অনেক দোয়া চাই। আর হচ্ছে আমাদের আমাদের সাথে যারা মানে আমাদের ব্যাচমেট যারা, তাদের আহ, সবাই সবার জন্য একটা মানে কুডোস টু দেম। কারণ হচ্ছে এত ফ্রাস্ট্রেটিং একটা মোমেন্টে সবাই এখনো হোল্ড আপ করে এখনো পড়ালেখা করে যাচ্ছে, এখনো চেষ্টা করে যাচ্ছে। আহ আশা করি সবাই সবাই যাতে ভালো জায়গায় চান্স পায়। থ্যাংক ইউ ভাই। আমি অবশ্যই, হ্যাঁ। আমি আর কি কথা বলতে চাই যে সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে যে লক্ষ্য আছে সেই লক্ষ্য যাতে সফলভাবে পূরণ করতে পারি, এই জন্য সবার দোয়া কামনা করছি। আর আহ, যারা ভবিষ্যতে এক্সাম দিবে তাদের বলবো যে তোমরা ধৈর্য ধরে এগিয়ে থাকো, আশা করা যায় তোমরা তোমাদের সফলতা খুঁজে পাবে। ধন্যবাদ। সিফাত। জি সবার কাছে ফার্স্ট অফ অল দোয়া চেয়ে নিচ্ছি আর কি। সামনে আরো বেশ কয়েকটা পরীক্ষা আছে, তো সেক্ষেত্রেও যাতে এরকম ভালো সাফল্য অর্জন করতে পারে যাচ্ছি। আর জুনিয়রদের জন্য ধরে রাখা যাতে অ্যাডমিশনে তোমাদের কাছ থেকে আর কি ভালো ফলাফল এরকম আসে আর কি। এই জন্য আর কি। আর দোয়া থাকলো সবার জন্য।
আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করি হচ্ছে আমাদের যেই কৃতি শিক্ষার্থীরা তারা যে অ্যাডভাইস গুলো শেয়ার করেছে, আমরা ওভারঅল যে আলোচনাটা করলাম, এটা জুনিয়র ব্যাচ গুলোর জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমরা আশা করি। আর সর্বোপরি এটাই বলতে চাই, যারাই হচ্ছে এবছর ভর্তি পরীক্ষায় বিভিন্ন জায়গায় সাফল্য অর্জন করতে পেরেছি এখন পর্যন্ত, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা হচ্ছে এখন পর্যন্ত আশানুরূপ সাফল্যটা অর্জন করতে পারিনি, তারাও যদি কেউ এই লাইভটা দেখে থাকে, আমাদের কিন্তু আরো বেশ কয়েকটা ভর্তি পরীক্ষা এখনো রয়ে গিয়েছে। উচ্চ ভর্তি পরীক্ষাগুলো বা অনেক মেইন একটা ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষা, বুয়েটের ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং উচ্চ পরীক্ষাগুলো। তো আমরা যাতে হচ্ছে কতটুকু পর্যন্ত চেষ্টা করে যাই। আরেকজন হচ্ছে অবশ্যই একটা, এগুলা যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, এইচএসসি তে তো আমাদের যে যার মতো জিপিএফ পেতে পারি বা হচ্ছে গোল্ডেন পেতে পারি, আলাদা কোনো ভাগ থাকে না। বাট কম্পিটিটিভ পরীক্ষায় কেউ সাফল্য অর্জন করবে, কেউ ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যাতে ওই শেষ পর্যন্ত চেষ্টাটা করে যাই, যে যাদের হচ্ছে কোনো কারণে এখন পর্যন্ত যে রেজাল্ট গুলো দিয়ে দিয়েছে, যদি নাও এসে থাকে বা আশানুরূপ ভাবে পজিশনটা আসে নাই বা চান্স পাইনি, কিন্তু দিন শেষে, অর্থাৎ এখন হচ্ছে অক্টোবর মাস, তো আমাদের নভেম্বর মাসের মধ্যে তো সবগুলো ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো নভেম্বর মাসের পর যাতে আমার কোনো ভাবে না মনে হয় যে আচ্ছা না, আমার আরেকটু কষ্ট করা উচিত ছিল, কারণ এই আফসোস জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। ওই আফসোসটা যাতে না থাকে, চেষ্টা সবাই করবো, খুব স্বাভাবিক। কেউ সফলতাটা সেভাবে অর্জন করতে পারবো, কেউ পারবো না, কিন্তু আফসোসটা যাতে না থাকে যে না, আমি হচ্ছে 2 মাস আগে বা 1 মাস আগে, গত মাসে বা 3 মাস আগে আমি সময়টা এখানে দেই নাই, আমার এফোর্টটা ওখানে ছিল না, এরকম যাতে না হয়। তো ডেফিনেটলি আমরা সবার জন্য হচ্ছে সাফল্য কামনা করি, সবাইকে অসংখ্য শুভকামনা। আর ইনশাল্লাহ সবাই, আমাদের যারা এখানে ছিল সবার জন্য দোয়া করব, এবং হচ্ছে আমাদের জন্য, উদ্ভাসের জন্য সবাই দোয়া রাখবে, আমরাও যাতে এই সাফল্যের ধারাটা অব্যাহত রাখতে পারি। আর তোমাদের পরিশ্রম, তোমাদের এফোর্ট, এটার পাশাপাশি আমরা অ্যাডমিশন টাইমে যতটুকু তোমাদের জন্য সর্বোচ্চ হেল্পটা করতে পারি, সেটা দিয়ে যাতে এই প্রত্যেক বছর সাফল্যের ধারাটা অব্যাহত থাকে। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।